কিন্তু এই সম্পর্কে অস্পষ্টতা, ব্যাপক অস্পষ্টতা আছে এবং বিভ্রান্তি আছে। অনেকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ায়, আবার অনেকে অনিচ্ছাকৃতভাবে তারা জানে না। তো আমরা আজকে এখানে, তোমরা তরুণদের অনেকে আসো, তুমি করেই বলছি, কারণ তোমরা সবাই আমার ছেলে মেয়েদের থেকে ছোট, ওকে, তাই তোমাদেরকে তুমি করেই বলছি। তো আমি এই গণভোটের উপরে আলোকপাত করব। তো এই তোমরা জানো যে এর প্রেক্ষাপটটা জানো, যে এই সরকার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত, জনগণের সম্মতির ভিত্তিতে সৃষ্ট এই সরকার। তারা সরকার গঠনের পর প্রথমে 6টা সংস্কার কমিশন গঠন করে অক্টোবর 2024-এ। এই অক্টোবর 2024-এ যে 6টা সংস্কার কমিশন গঠন করে, তার মধ্যে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, এরকম 6টা সংস্কার কমিশন ছিল। আমরা ফেব্রুয়ারি 2005-এ আমরা আমাদের সুপারিশ পেশ করি, সহস্রাধিক সুপারিশ পেশ করি। এরপরে সরকার এই ফেব্রুয়ারি মাসেই ঐক্যমত্য কমিশন গঠন করে। ঐক্যমত্য কমিশনের আমরা যেই 6টা সংস্কার কমিশন, তাদের প্রধানকে নিয়ে, এবং ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এরপরে অবশ্য সরকার আরও 5টা সংস্কার কমিশন গঠন করেছে, এবং ওগুলো আর ঐক্যমত্য কমিশনে আলাপ করার সুযোগ হয়নি, আর আলাপ করার প্রয়োজনীয় ছিল না, প্রয়োজনীয়তা নেই। কারণ অন্যান্য যে সকল সংস্কার কমিশনগুলো তারা যেই সুপারিশগুলো দিয়েছে, এগুলোর সাথে সংবিধানের কোনো যোগসাজশ নেই, এবং এগুলো সংবিধান সংস্কার করতে হবে না, এবং এগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। কিন্তু যেই ঐক্যমত্য কমিশনের সামনে যেই 6টা সংস্কার কমিশনের সুপারিশ ছিল, এগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই যে ঐক্যমত্যের প্রয়োজন ছিল, কারণ এগুলো স্পর্শকাতর, রাজনৈতিক ঐক্যমত্য তাই অপরিহার্য ছিল। এবং একই সাথে এগুলোর ব্যাপারে যেহেতু সংবিধান সংশোধন করতে হবে, তাই রাজনৈতিক ঐক্যমত্যই নয়, এই ব্যাপারে জনগণের সম্মতির প্রয়োজন হবে। কারণ যে এগুলোর একটা বিরাট অংশই ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত। সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের সম্মতির, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি, বোধহয় এটাই কেতাবি ভাষা, অর্থাৎ জনগণের মতামতেরই প্রতিফলন। তাই এগুলো সংস্কার করতে হলে, বিশেষত বেসিক স্ট্রাকচার যেগুলোকে বলা হয়, মৌলিক সংস্কার করতে হলে সংবিধানে জনগণের মতামত দরকার, হয় গণভোটের মাধ্যমে, না হয় এই গণপরিষদের মাধ্যমে। তো এই জন্যেই এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনগণের রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার, এবং পরবর্তীতে গণভোটের দরকার। তো গণভোটটা কি? গণভোটটা হলো ওকে, রেফারেন্ডাম শব্দ বা গণভোট হলো ফিরিয়ে আনা, জনগণের কাছে ফিরিয়ে আনা। গণভোটের মাধ্যমে যেসব প্রশ্নের সমাধান জনপ্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল, সেগুলো জনগণের মাঝে ফিরিয়ে আনা। কোনো গুরুত্বপূর্ণ নীতি কিংবা সংবিধান সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত নেওয়ার পদ্ধতি হলো গণভোট, এবং গণভোটে জনগণ হ্যাঁ কিংবা নায়ের মাধ্যমে তাদের হয় সম্মতি দেয়, না হয় এটা প্রত্যাখ্যান করে। ওকে, আচ্ছা। তো আমি ওই ইতিহাসটা বলেছি, তো ইতিহাসটা আরেকটু আমি যুক্ত করতে চাই, যে আমাদের যখন ঐক্যমত্য কমিশন গঠিত হয় ফেব্রুয়ারি 2005-এ, 6টা সংস্কার কমিশনের প্রধানকে দিয়ে, এবং আমাদের প্রধান উপদেষ্টা তার প্রধান। তো আমরা যেটা করেছি সেটা হলো, এই 6টা সংস্কার কমিশনে সহস্রাধিক প্রস্তাব দিয়েছে। এই সহস্রাধিক প্রস্তাবের মধ্যে আমরা 166টা প্রস্তাব নিয়েছি, 166টা, যেটা আমরা মনে করেছি গুরুত্বপূর্ণ, যেখানে যেসব বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার। তা আমরা এই 166টা এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে আমরা একটা স্প্রেডশিট তৈরি করেছি। স্প্রেডশিট তৈরি করে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছি, এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি তারা কোনগুলোর ব্যাপারে একমত, কোনগুলোর ব্যাপারে দ্বিমত, কোনগুলোর ব্যাপারে আংশিকভাবে একমত, এবং এগুলো কীভাবে বাস্তবায়িত হবে সেই ব্যাপারে আমরা তাদের মতামত চেয়েছি। তো রাজনৈতিক দলগুলো তাদের মতামত লিখিতভাবে আমাদেরকে দিয়েছে।
প্রথমে একটু গড়িমসি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা লিখিতভাবে দিয়েছে। ওটা হলো প্রথম ধাপ ঐক্যমত্য কমিশনের কার্যক্রমে। দ্বিতীয় ধাপে আমরা প্রত্যেকটা দলের সাথে বসছি, প্রত্যেকটা দলের সাথে এককভাবে বসেছি। আমরা যেমন বিএনপির সাথে 3 দিন বসেছি, আমরা জামাতের সাথে 2 দিন বসেছি, এনসিপির সাথে 2 দিন বসেছি, এরকম প্রত্যেকটা দলের সাথে অন্তত একবার বসেছি। যেই সকল 166টা যে সংস্কার প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই সম্পর্কে তাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং তাদের কোনো রকম এই যে অস্পষ্টতা আছে কিনা, এবং এই প্রক্রিয়া দ্বিতীয় ধাপেও অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছে। প্রথম ধাপে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে, দ্বিতীয় ধাপে আবার একমত হয়েছে। তৃতীয় ধাপে আমরা যেটা করেছি, তোমরা সবাই দেখেছ যে বিটিভি সুবাদে যে এটা 30টা দলের সাথে আমরা একত্রে বসেছি ঐক্যমত্য কমিশন, এবং আমরা প্রায় 8 মাস এই 3টা ধাপে আমরা প্রায় 8 মাস রাজনৈতিক দলের সাথে আমরা এককভাবে সম্মিলিতভাবে এবং ওই যে ইনফর্মালি আমরা আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করে যেটা হয়েছে, 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে, 84টা বিষয়, এবং যেটা এই বইটা এই বইটাতে লিপিবদ্ধ আছে 84টা বিষয়। এই 3 ধাপে আলাপ আলোচনা ভিত্তিতে 84টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে রাজনৈতিক দলের। এই 84টা বিষয়ের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দলের দ্বিমত ছিল, যেগুলোকে নোট অফ ডিসেন্ট বলে এখন পরিচিত। তো এই নোট অফ ডিসেন্টগুলো কি, যে এই 84টা বিষয়ে যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, এই ঐক্যমত্য সৃষ্টির প্রক্রিয়ায় আমরা রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত দিয়েছি। যেসব বিষয়ে ওভারওয়েলমিং মেজরিটি, প্রধান দলগুলোর মধ্যে অধিকাংশ দল এবং ওভারওয়েলমিং মেজরিটি অন্তত 2/3 দল একমত হয়েছে, সেগুলোই কিন্তু আমরা ধরে নিয়েছি যে ঐক্যমত্যের বিষয়। বুঝে গিয়েছে? সুপার মেজরিটি এবং মেজরিটি বড় দলগুলোর অন্তত অধিকাংশ দল যেখানে একমত, এবং 2/3 এই 30টা দলের মধ্যে 2/3 যেখানে একমত, সেগুলো হলো ঐক্যমত্যের বিষয়, 84টা বিষয়। এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট মানে মাইনরিটি ভিউ, যে সুপার মেজরিটি একমত হয়েছে, কিছু কিছু দল এ ব্যাপারে দ্বিমত করেছে। এবং এই বইটাতে সুস্পষ্টভাবে লেখা আছে, এই যে দেখবা তোমাদের কাছে আছে, বাঁদিকের কলামে লেখা আছে কি কি বিষয় ঐক্যমত্য হয়েছে বাঁদিকের কলামে, আর ডান দিকের কলামে কোন কোন দল একমত হয়েছে সুস্পষ্টভাবে লেখা আছে। এবং আরেকটা যে জিনিস, এই বইটাতে একটা পৃষ্ঠা আছে যেটাতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারনামা ওই যে স্বাক্ষর করেছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করেছে কতগুলো অঙ্গীকারের ভিত্তিতে। অঙ্গীকারের অন্যতম হলো, যেমন যে আমি ওই যে আংশিকভাবে পড়ছি, আমি কোট করছি, যে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নূতন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। নোট অফ ডিসেন্ট থাকুক আর যাই থাকুক, তারা অঙ্গীকার করেছে এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে প্রত্যেকটা দল, যতগুলো স্বাক্ষর করেছে। যদিও এনসিপি স্বাক্ষর করে নাই, কিন্তু তারা এনসিপি এটার পক্ষে আছে, তারা প্রচারণা চালাচ্ছে ভোটের পক্ষে। তারপরে আরেকটা অঙ্গীকার করেছে যে যেহেতু রাজনৈতিক দল ও জোট সময়ের সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছে বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযোজন করব। অর্থাৎ তারা আরও অঙ্গীকার করেছে যে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হবে। আরও অঙ্গীকার করেছে তারা জুলাই জাতীয় সনদ 2025-এর বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করব না। উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। তো তারা আদালতে যাবে না, তবে অন্যের আদালতে যেতে পারে। একজন এর মধ্যে আদালতে গিয়েছে এবং এটা সামারি রিজেক্টেড হয়েছে, অর্থাৎ সরকারের এই ক্ষমতা আছে এটার ব্যাপারে গণভোট করার এবং এটার ব্যাপারে জনগণের মতামত নেওয়ার।
এবং আরেকটা অঙ্গীকার আছে যেটা সরকারের পক্ষ থেকে অঙ্গীকার আছে, জুলাই জাতীয় সনদ 2025-এর ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। আমার মনে হয় আমরা সরকারকেও এবারে দায়বদ্ধ করা উচিত, এবং সরকার অনেকগুলো বিষয়ে গড়িমসি করেছে, এখনও করছে, এবং এটা গ্রহণযোগ্য নয়। তো এখন বুঝে গিয়েছে তো যে জুলাই জাতীয় সনদ এটা একটা অঙ্গীকার, এটা এই যে ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত, যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য। আচ্ছা, এর কতগুলো বৈশিষ্ট্য হলো যে তোমরা জানো যে 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে, দুটো ভোট দিতে হবে। একটা হলো যে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য, 300 জন জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য। আরেকটা ভোট হলো যে গণভোট, হ্যাঁ না হয় না। এখন এই 300 জন জাতীয় সংসদ সদস্য দুটো ভূমিকা পালন করবে। একটা হলো তারা জাতীয় সংসদের সদস্য, ওই নির্বাচনের পর থেকে, শপথ গ্রহণ করার পর থেকে তারা 5 বছর, আগামী 5 বছর যদি না সংসদ ভেঙে যায়, তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি 180 কর্মদিবস, প্রথম 180 কর্মদিবস তারা সংবিধান সংস্কার পরিষদ বলে এই যে তাদেরকে অভিহিত করা হবে এবং সেই দায়িত্ব পালন করবে। অর্থাৎ এই যে তারা এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে 180 কর্মদিবস তারা এই দায়িত্বটা পালন করবে। হ্যাঁ, এই নির্বাচনটাকে কেন তাহলে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলছে? এটা কেন প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হলো না? এটা ওই যে যদিও যে আদেশটা জারি করেছে, ওই আদেশটার মধ্যে এগুলো বিস্তৃতভাবে এগুলো লিপিবদ্ধ আছে। ওটা হেডিংটা ওইরকম হয়েছে, হলো। মনে হয় না হেডিং এর কারণেই এবারের যে মুডটা গণভোট কেন্দ্রিক না হয়ে এটা ঠিক ওই যে তথাকথিত নির্বাচনের মুডে প্রবেশ করেছে? হ্যাঁ, এটা একটা কারণ। আর হলো আমাদের কিছু দল, যদিও তারা অঙ্গীকার করেছে সুস্পষ্টভাবে, তারা এই ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আর শরীফ ভূঁইয়া উনি এইসব ব্যাপারে আইনগত দিক থেকে উনি হলেন ওই যে বিশেষজ্ঞ, মেবি উনি এর উপর আলোকপাত করবেন আমি শেষ করার পর, আরও যদি প্রশ্ন থাকে। তো দুটো ভূমিকা পালন করবে, এবং 180 কর্মদিবসের মধ্যে তারা এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। আর যদি অন্তর্ভুক্ত না করে তাহলে কি হবে, এই প্রশ্ন নিশ্চয়ই আছে। দুর্ভাগ্যবশত কিছুই হবে না, এর কোনো কনসিকুয়েন্স নাই। যদিও আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে শুধু এই যে গণভোটের বিষয়টা শুধু জনগণের কাছে পাঠানোই হবে না, এটার একটা এই যে সংবিধান, এই যে সংশোধন আইন, এরকম একটা খসড়া করে এটা সংসদকে দেওয়া হবে, আগামী সংসদকে। এবং তারা এটাই বিবেচনায় নিয়ে 180 দিবসের মধ্যে যে ক্যালেন্ডার দিবস আমরা যেটা প্রস্তাব করেছিলাম, কর্মদিবস নয়, 180 দিবসের মধ্যে তারা হয় এটা অন্তর্ভুক্ত করবে, তা না হলে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু সরকার যেটা করেছে সেটা হলো তারা যদি এটা না করে, আর আমাদের দুর্ভাগ্য, আমাদের কিছুই করণীয় না, তাই তো? ওকে, তো এখন তাহলে গণভোটের বিষয়টাতে কি আছে, যে 84টা যে ঐক্যমত্যের বিষয়, তার মধ্যে 36টা বিষয় হলো, 36টা বিষয় কোনো রকম ওই বিষয়গুলোর সাথে সংবিধানের কোনো সংশ্লেষ নাই, সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয় নয় ওগুলো, 36টা বিষয়। এবং ওই 36টা বিষয় সরকার ওই যে অঙ্গীকার করেছে, তারা ওই যে কোনোরূপ কালক্ষেপণ না করেই তারা বাস্তবায়ন করবে, হয় নির্বাহী আদেশে, না হয় তারা ওই যে অধ্যাদেশের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে। অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু পরবর্তী সংসদ
প্রথম অধিবেশনে এটাকে অনুমোদন করতে হবে, এবং তারা ইচ্ছা করলে অনুমোদন নাও করতে পারে, তাহলে এটা তামাদি হয়ে যাবে, তারা আর কোনো কার্যকারিতা থাকবে না। তোমরা নিশ্চয়ই বুঝো যে অধ্যাদেশের তাৎপর্য। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটা সংসদে উত্থাপন করতে হবে। সংসদ যদি এটা অনুমোদন না করে এটা বাতিল হয়ে যাবে। ওকে, তো এই শরীফ ভূঁইয়া সাহেব বলেছেন এই সরকার শখানেক অধ্যাদেশ জারি করেছে, এগুলো যদি পরবর্তী সংশোধন অনুমোদন না করে আমাদের দুর্ভাগ্য। ওকে, আমাদের কিছু করার থাকবে না। তাই তোমাদেরকে সচেতন হইতে হবে, তোমাদেরকে সোচ্চার থাকতে হবে, তাহলে কিন্তু হয়তোবা তারা ওটা করতে রাজি হবে। ওকে, তো এখন তো তাহলে 84টার মধ্যে 36টা অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে, আর 48টা হলো কি, 48টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং এগুলো নিয়েই জনগণের মতামত দিতে হবে। কারণ আগেই বলেছি সংবিধানের উইল অফ দি পিপল, তাই জনগণের মতামত দিতে হবে। তো আমরা এই বিষয়গুলো আরো যাও, পরে যাও। তারপরে ওই যে কিছু কিছু এখানে বিষয় আছে যে 2টা ব্যালট হবে, ওই যে ইয়েরটা গণভোটেরটা রঙিন ব্যালট হবে, এবং এই 2টা ব্যালটে একটা বাক্সে ফেলা হবে, এবং ওই নির্বাচনের দিনে একই ভোটাররা ভোট দেবে, এবং ওই সংসদ নির্বাচন যতক্ষণ চলবে এটাও এতক্ষণ চলবে, একটা বাক্সে ফেলতে হবে। বা তারপরে ওই দিনের শেষে ওই ব্যালটগুলো পৃথক করে পৃথকভাবে গণনা হবে। গণভোটের গুলো পৃথকভাবে, সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যাপারে সেগুলো পৃথকভাবে গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। ওকে, পরে এখন এই 48টা বিষয় এই তোমাদেরকে আমি অত্যন্ত মানে কিভাবে ধাপে ধাপে এগুলো আলোচনা করছি, কারণ তোমাদেরকে কিন্তু অন্যদেরকে বুঝাতে হবে। তোমরা বুঝতে হবে না, কারণ গণভোটটা যদি পাস না হয় তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্য। আর সংসদ কিছুই করতে হবে না যদি পাস না হয়। তো এই আমাদের পাস করাটা আমি আশা করি তোমরা অনুধাবন করবে, এটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে ওই যে ধাপে ধাপে আমি আলোচনা করছি, এবং সময় নিয়ে, যাতে তোমরা এটা বুঝতে পারো, অন্যদেরকে বুঝাতে পারো। যে 48টা বিষয়ে একটাই প্রশ্ন থাকবে, 48টা বিষয়ে ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকবে না। প্রশ্নটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? হ্যাঁ না হয় না। অর্থাৎ 48টা বিষয়ে তোমাকে হয় হ্যাঁ বলতে হবে, না হয় না বলতে হবে। তোমার একটা বেছে নিয়ে একটা বাজবা, একটাতে হ্যাঁ বলবা, আরেকটাতে না বলবা, এটার কোনো সুযোগ নেই। এটা আমি উদাহরণ দেই। ওই যে আমাকে একজন জিজ্ঞেস করেছে, গ্রামের মানুষ, তো আমার এই যে সে একটা উপমা দিয়ে জিজ্ঞেস করেছে, এই যে আমার সামনে গরুর মাংস আছে, আমার সামনে মুরগির মাংস আছে, আমার সামনে মাছ আছে, আমার সামনে সবজি আছে, আমি যে কোনো একটা নেব কিংবা 2টা নেব, এই তুলনা এখানে প্রযোজ্য নয়। এগুলো সবগুলোই দরকার। যেমন আমরা কাপড় পরি, আমার জামা দরকার, আমার গেঞ্জি দরকার, আমার জুতা দরকার, আমার মোজা দরকার, আমার সব কিছুই দরকার। তাই এই 48টা সব কিছুই দরকার, ওই একটা বাদ দিয়ে আরেকটা নয়। তাই প্রশ্ন একটাই, তোমাকে হয় হ্যাঁ বলতে হবে, না হয় না বলতে হবে। হ্যাঁ বলা মানে তুমি সংস্কারের পক্ষে, তুমি স্বৈরাচারী ব্যবস্থা যে হাসিনা রেখে গিয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী ব্যবস্থা যে অপসারণের পক্ষে তুমি যদি হ্যাঁ উত্তর দাও সংস্কারের পক্ষে, আর না মানি সংস্কারের বিপক্ষে। এখন সরকার যেটা করেছে, আমরা এটা করি নাই। সরকার এই 48টাকে 4টা ভাগে ভাগ করেছে। ক, খ, গ, ঘ, এবং ক হলো এখানে পড়া যাচ্ছে না, আমি পড়ে শোনাই তোমাদেরকে। সরকার করেছে মানে কি আপনারা এই রিপোর্টে আমরা বলেছি এই 48টা একটা প্যাকেজ। এই সরকার এটাকে 4 ভাগে ভাগ করেছে, ক, খ, গ, ঘ। তো কটা হইলো, কিন্তু 48টাই অন্তর্ভুক্ত এতে, কিন্তু এতে একটু কনফিউশন আর একটু বেড়েছে আর কি। ওকে, ক হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
ওই যে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য কমিশনগুলো, অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে। এটা হলো এক ক। আর খ হলো আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করতে হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। তো দ্বিতীয় ভাগটা হলো আপার হাউস সংক্রান্ত, যেটা পিআরের ভিত্তিতে ঘটতে হবে। ঘ হলো 4 ভাগে যে ভাগ করেছে, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেগুলি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। 30টা, এখানে 30টা আছে, আমি পরে দেখাবো কোন 30টা। তারপরে চতুর্থ ভাগে ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতি তো তারা এখানে করেছে, সেই অনুযায়ী তারা বাস্তবায়ন করা হবে। তো এখন পরেরটা যায়, ওই যে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। এখানে 4টা বিষয় আছে। এখানে যে 48টা বিষয় সংবিধান সংস্কার সংক্রান্ত, এখানে 4টে বিষয় আছে। ওই যে ডান পাশে দেওয়া আছে ক্রমিক নাম্বার, এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে 84 পর্যন্ত। ওই যে প্রথমটা হলো ক্রমিক নাম্বার 16, তারপরে নির্বাচন কমিশন নিয়োগের জুলাই সনদের ক্রমিক নাম্বার 38, 39 এবং পরেরটা বোধ হয় 40। ওকে, তো কোনটা এই প্রথম ভাগে আছে ওটা ওখানে আমরা দেখিয়েছি। 40 আছে, 41 আছে, 42 আছে, ওগুলো দেখা যাচ্ছে না এখানে। আর খতে হলো ওটা উচ্চকক্ষ সম্পর্কিত এবং এখানে 4টা বিষয় অন্তর্ভুক্ত এবং এটা দেখা যায় না কি হলো। 4টা বিষয় হলো আইনসভা এবং এই জুলাই জাতীয় সনদের 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর, এগুলো হলো দ্বিতীয় ভাগে। আর তৃতীয় ভাগ পরে যাও। ওকে, তৃতীয় ভাগে 30টা। তৃতীয় ভাগ হলো নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দল রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। এই 30টা এখানে সবগুলো দেখা যাচ্ছে না, এই প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের ইয়েতে 30টা এখানে লিপিবদ্ধ আছে। কোন 30টা? তৃতীয় ভাগে। তোমরা ফলো করতে পারছো তো? ওকে। আর ঘ পরেরটা, গ হলো জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। এখানে আছে 8টা। এই যে এখানে হলো ক্রমিক নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 48, এই 8টা। তো তাহলে প্রথমটাতে হলো কয়টা তোমাদের কাছে পরিষ্কার কিনা? প্রথমটাতে হলো 6টা, দ্বিতীয়টা 4টা বিষয়, তাহলে 10টা, আর পরেরটাতে হলো 30টা, তাহলে 40টা, আর শেষ ভাগে হলো 8টা। তো তাহলে এই যে সরকার 4 ভাগে ভাগ করেছে, এই 4 ভাগে ভাগ করার এই সব 48টা সবগুলোই কিন্তু অন্তর্ভুক্ত। বুঝে গিয়েছে? ওকে। এখন যদি যুক্ত হয় তাহলে কি হবে? অনেকগুলো লিফলেট তৈরি করা হয়েছে, আমরাও লিফলেট তৈরি করেছি, অনেকভাবে প্রচারণা হচ্ছে। যেমন যুক্ত হলে কি হবে? তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন সহ সকল প্রতিষ্ঠান সরকারি দল ও বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে করতে হইবে। অর্থাৎ
রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে এগুলো করতে হবে। এখন যেরকম ওই যে শেখ হাসিনা সরকার আমলে শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে, দলীয় ব্যক্তিদেরকে, অযোগ্য ব্যক্তিদেরকে দিয়েছে, এবং এর ফলে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছে, এবং আরও সবগুলো প্রতিষ্ঠানই খুব করুণ অবস্থাতে নিপতিত হয়েছে। তারপর আরেকটা যেটা হাজা যুক্ত হইলে হবে, সরকারি দল ও বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্ধারিত হইবেন। সবাই ঐক্যমত্যের ভিত্তিতে কে প্রধান উপদেষ্টা হবেন পরবর্তীতে, এবারে নয়। একই ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে ও নারীর অধিকারের ব্যাপারে দুর্ভাগ্যবশত সামান্তা বলেছে যে আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি বিশ্বাস করি নারীর ন্যায্য রাজনৈতিক অধিকারের, কিন্তু যেটা হয়েছে নারীর ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে আমাদের যেই ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে যেই আমরা আলাপ আলোচনা করেছি, সেখানে নারী ন্যায্য রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কিন্তু জয়ী হয়েছে কে জানো? কে জয়ী হয়েছে? পুরো দল জয়ী হয়েছে, পুরুষতন্ত্র, প্যাট্রিয়ার্কি। কারণ এটা দল মত নির্বিশেষে সবার মধ্যেই এই পুরুষতান্ত্রিক মানসিকতা বিরাজমান, এমনকি নারীদের মধ্যে বিরাজমান। অনেক নারীও এটা বিরোধিতা করেছে। ওকে, তারপরে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠতে হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন লাগবে। উচ্চকক্ষটার একটা বড় যুক্তিকতা হলো যে শেখ হাসিনা তো পঞ্চদশ সংসদ নেই, ব্রুট মেজরিটি ব্যবহার করে বাতিল করে দিয়েছে, কারোর সাথে আলাপ আলোচনা করার দরকার নাই। কিন্তু সংবিধানের উচ্চকক্ষ গঠন করার উদ্দেশ্য হলো সংবিধান সংশোধন করতে হলে আগের মতো নিম্নকক্ষের 2/3 সদস্যদের সম্মতি লাগবে এবং উচ্চকক্ষে যেতে হবে। উচ্চকক্ষে গেলে মেজরিটির ওপিনিয়ন লাগবে, মেজরিটির সম্মতি লাগবে সংবিধান সংশোধন করতে। এবং মেজরিটি কেন, যদিও 2/3 হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সে ব্যাপারে সফল হই নাই রাজনৈতিক দলগুলোকে একমত করতে। মেজরিটি হলো একটা ওই যে বাধা সৃষ্টি করবে কোনো দলের পক্ষে এককভাবে সংবিধান সংশোধন করা। কারণ আমাদের দেশে কোনো দিন কেউ 50% ভোট পায় নাই এবং পাওয়ার সম্ভাবনা কম, এবং যার ফলে ধরো কেউ যদি 40% ভোট পায়, তাহলে 100 আসন নিয়ে যদি উচ্চকক্ষ হয় তাহলে 40টা আসন পাবে, আর 10টা আসন তারা 11টা আসন তারা শর্ট হবে। তো অন্য দলের সাথে আলাপ আলোচনা করতে হবে, বিরোধী দলের সাথে। তার মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দেবে। এখন রাজপথে সমস্যা সমাধানের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হবে, এবং একতরফাভাবে এই যে 2/3 মেজরিটি ব্যবহার করে আর কোনো দল সংবিধান 2/3 মেজরিটি লোয়ার হাউসে ব্যবহার করে আর সংবিধান সংস্কার করতে পারবে না। তারপরে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি, তোমরা জানো যে কোন সব ব্যক্তিদেরকে ক্ষমা করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। সংসদ সদস্যগণ অনাস্থা প্রস্তাব ও বাজেট সম্পর্কিত বিষয় ছাড়া সব ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। সে রুশোর বিখ্যাত কথা যে ম্যান আর বর্ন ফ্রি বাট এভরিওয়্যার দে আর ইন চেঞ্জ। কিন্তু আমাদের সংসদ সদস্যদের বেলায় মতো এটা একবারে পুরোপুরি প্রযোজ্য। তারা কোনো ক্ষেত্রেই তারা স্বাধীনভাবে ভোট দিতে পারে না বর্তমান বিধান অনুযায়ী। তো এই গণভোট যদি জয়ী হয় তাহলে দুটো ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রে তাদের সেই স্বাধীনতা ভোগ করতে পারবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবেন। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হবে। এটা কয়েকটা মোতার আগে যেগুলো আমরা অর্জন করব, সবগুলো না, 48টার মাধ্যমে যেগুলো যদি হাইকোর্ট জয়যুক্ত হয় তাহলে এই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কারগুলো হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে, যার ফলে যেই স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনা রেখে গিয়েছে সেটা
সেটার পরিবর্তন করার আমাদের সামনে সুযোগ সৃষ্টি হবে। ওকে, তারপর আমরা অঙ্গীকারনামাগুলো তো আমি পড়ে শুনিয়েছি। তো আমাদের প্রত্যাশা কি? আমরা সুজনের পক্ষ থেকে এটা তৈরি করেছি। আমাদের প্রত্যাশা হলো রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে তাদের অঙ্গীকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। তারা যে অঙ্গীকার করেছে এটা যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। আসন্ন গণভোটকে জনগণকে হ্যাঁ নাকি না ভোট দিতে আহ্বান করবে তা রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে। উইশি ওয়াশি নয়, এই পক্ষেও আছে ওই পক্ষে নয়। তাদেরকে আমাদের দাবি হলো তারা যেন সুস্পষ্ট হয়ে বলে তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। তার মানে তারা এই যে অঙ্গীকার করেছে তারা এটা রক্ষা করবে না রক্ষা করবে না। আমাদের আরেকটা প্রত্যাশা হলো গণভোট সম্পর্কে জনগণের মধ্যে অস্পষ্টতা রয়েছে, তাই গণভোট সম্পর্কে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে জনগণকে ব্যাপকভাবে সচেতন করা আবশ্যক, যাতে জনগণ জেনে বুঝে তাদের সিদ্ধান্ত নিতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমাদের শেষ আহ্বান জনগণের প্রতি, তোমাদের প্রতি, যে আমাদের প্রত্যাশা যেহেতু দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তারাও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করবে। তা আমরা মনে করি আমাদের স্লোগান হলো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠানীকরণের চাবিকাঠি এবার আপনাদেরই হাতে, তোমাদেরই হাতে। এবং ওই যে শেষ পৃষ্ঠা যাও, যে লিঙ্কগুলো, এগুলো হলো লিঙ্ক জুলাই জাতীয় সনদের, তোমরা এগুলো করে পড়তে পারো। আর আমাদের সুজনের www.sujan.org SHUJAN.org তোমরা সুজনেও এইসব সবগুলো বিষয়গুলো পাবে। আমি বোধহয় অনেক কথা বলেছি, এবার শেষ করব। তোমাদের প্রশ্ন আমরা সবাই উত্তর দেব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, অনেক ধন্যবাদ।